রাত তখন প্রায় 2:15। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর পুরো গ্রামের বিদ্যুৎ চলে গিয়েছিল। ঢাকার এক কলেজ ছাত্র নাইম ঈদের ছুটিতে তার গ্রামের বাড়িতে গিয়েছিল। গ্রামটা ছিল খুব নিরিবিলি। চারপাশে বড় বড় গাছ। আর বাড়ির পিছনে ছিল একটা পুরনো বাঁশঝাড়। নাইম ছোটবেলা থেকেই শুনত ওই বাঁশঝাড়ে রাতে নাকি কিছু দেখা যায়। কেউ বলতো জিন, কেউ বলতো অপদেবতা, কিন্তু নাইম এসব বিশ্বাস করত না। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ নাইমের ফোনে নেটওয়ার্ক চলে যায়। সে বিরক্ত হয়ে বাড়ির বাইরে বের হল, কারণ উঠানের এক কোণায় নেট একটু ভালো পাওয়া যেত। বৃষ্টি তখনও পড়ছে। চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে একটা শব্দ এলো, খস খস খস। নাইম প্রথমে ভাবল বিড়াল বা কুকুর হবে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে দেখল অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটার মুখ দেখা যাচ্ছিল না, শুধু দাঁড়িয়ে ছিল, একদম নড়াচড়া ছাড়া। নাইম ভয় পেলেও নিজেকে সামলে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় নাইম দেখল ওটার পা উল্টো দিকে ঘোরানো। তার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগল, কিন্তু তখনই ওই জিনিসটা মানুষের মতো গলায় ডাক দিল, নাইম। নাইম জমে গেল, কারণ সে গ্রামের কাউকে নিজের আসার খবর দেয়নি। তার নাম ওটা জানল কিভাবে? হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা যেন বরফের ভিতর দাঁড়িয়ে আছে। তার ফোনের স্ক্রিন নিজে নিজে জ্বলে উঠল। স্ক্রিনে শুধু একটা লেখা, পিছনে তাকাস না। নাইম কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তার কানের কাছে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, তুই দেরি করে ফেলছিস। নাইম ভয় পেয়ে পিছনে তাকাল, আর তাকিয়েই দেখল তার একদম পেছনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর কালো মুখ। চোখ দুটো পুরো সাদা, মুখ অস্বাভাবিক বড়, আর দাঁতগুলো মানুষের মতো না। জিনিসটা ধীরে ধীরে হাসতে লাগল, হি 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 হি। নাইম চিৎকার করে দৌড় দিল। সে দৌড়ে ঘরের দরজায় এসে ধাক্কা মারতে লাগল, দরজা খোলো, দরজা খোলো। কিন্তু ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। ঠিক তখনই সে বুঝতে পারল বাড়ির সব আলো নিভে গেছে। চারপাশ একদম চুপ, এমনকি বৃষ্টির শব্দও নেই। পুরো পৃথিবী যেন থেমে গেছে। হঠাৎ তার পিছন থেকে আবার সেই গলা, নাইম। সে ধীরে ধীরে পিছনে তাকাল, আর যা দেখল, ওই সাদা কাপড় পরা জিনিসটা এবার মাটিতে দাঁড়িয়ে নেই। ওটা বাতাসে ভাসছে, আর ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নাইম কাঁদতে শুরু করল। সে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে লাগল। হঠাৎ চারপাশে প্রচণ্ড বাতাস শুরু হল। বাঁশঝাড়গুলো জোরে জোরে নড়তে লাগল। তারপর সবকিছু একদম শান্ত। নাইম চোখ খুলে দেখল সে উঠানের মাঝখানে পড়ে আছে। ভোর হয়ে গেছে। তার মা পাশে বসে কাঁদছে। মা বলল, তুই রাতে বাইরে গেলি কেন? তোরে আমরা বাঁশঝাড়ের পাশে অজ্ঞান অবস্থায় পাইছি। নাইম কিছু বলল না, কিন্তু যাওয়ার আগে সে শেষবার বাঁশঝাড়টার দিকে তাকিয়েছিল। আর তখন বাঁশের ফাঁক দিয়ে সে স্পষ্ট দেখেছিল সাদা চোখওয়ালা একটা মুখ, এখনো তার দিকে তাকিয়ে হাসছে। এই ঘটনাটা ঘটেছিল কুমিল্লার একটা ছোট গ্রামে। গ্রামটা খুব শান্ত ছিল। দিনে সবকিছু স্বাভাবিক, কিন্তু রাত হলেই মানুষজন দ্রুত ঘরে ঢুকে যেত। কারণ গ্রামের পুরনো মসজিদের পিছনে একটা পরিত্যক্ত কুয়ো ছিল। লোকজন বলতো ওই কুয়োর ভিতরে কেউ থাকে। অনেক বছর আগে নাকি এক হুজুর সেখানে কিছু বন্ধ করে রেখেছিল।
তারপর থেকে রাতে ওই জায়গা থেকে অদ্ভুত শব্দ আসত। কেউ কান্নার শব্দ শুনত, কেউ আবার ফিসফিসানি। কিন্তু গ্রামের কয়েকজন যুবক এসব বিশ্বাস করত না। তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল রাফি। রাফি সবসময় বলত, জিন টিন কিছু না, মানুষ ভয় পেয়ে এসব বানায়। এক রাতে রাফি আর তার 3 বন্ধু ঠিক করল, ওরা গিয়ে ওই কুয়োর ভিডিও করবে। রাত তখন প্রায় 1টা। আকাশে চাঁদ ছিল না, চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ। 4 জন টর্চ নিয়ে মসজিদের পিছনে গেল। পুরনো কুয়োটা গাছপালার মধ্যে ঢাকা ছিল, চারপাশ এত অন্ধকার, মনে হচ্ছিল আলো পর্যন্ত ভয় পাচ্ছে। রাফি হাসতে হাসতে বলল, আজ দেখি কোন জিন আসে। তার বন্ধু সিয়াম একটু ভয় পাচ্ছিল। সে বলল, দোস্ত, জায়গাটা ভালো লাগতেছে না। ঠিক তখনই কুয়োর ভিতর থেকে একটা শব্দ এলো, টুপ। মনে হলো কেউ পানি ছুঁড়ল। সবাই চুপ হয়ে গেল। রাফি টর্চ মেরে ভিতরে তাকাল, কিন্তু নিচে শুধু অন্ধকার। হঠাৎ ওদের পিছনে থাকা গাছের ডাল নিজে নিজে নড়তে শুরু করল। বাতাস ছিল না, তবুও ডালগুলো অস্বাভাবিকভাবে কাঁপছিল। সিয়াম ভয় পেয়ে বলল, চল ফিরে যাই। রাফি এবার একটু সিরিয়াস হল, কারণ সে স্পষ্ট শুনতে পেল কেউ খুব আস্তে কুয়োর ভিতর থেকে বলছে, নামো। 4 জন একে অপরের দিকে তাকাল। রাফি জোরে বলল, কে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একটা শিশু মেয়ের গলা, আমাকে বের করো। সিয়াম ভয় পেয়ে প্রায় কেঁদে ফেলল। দোস্ত চল, এটা স্বাভাবিক না। কিন্তু রাফি সাহস দেখানোর জন্য মোবাইল বের করে ভিডিও শুরু করল। সে কুয়োর কাছে গিয়ে বলল, যদি কিছু থাকিস সামনে আয়। হঠাৎ তার ফোনের ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। স্ক্রিনে শুধু কালো ছায়া দেখা যাচ্ছিল। তারপর ভিডিওর ভিতর একটা মুখ দেখা গেল, সাদা, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। রাফি ভয় পেয়ে ফোন ফেলে দিল। ঠিক তখনই কুয়োর ভিতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে লাগল। মনে হচ্ছিল পচা কিছু অনেকদিন ধরে ভিতরে পড়ে আছে। হঠাৎ ওরা শুনল কেউ খুব দ্রুত কুয়োর ভিতরে দৌড়াচ্ছে। কিন্তু সেটা অসম্ভব, কারণ কুয়োর ভিতরে তো জায়গাই নেই। ধূপ 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 শব্দটা দ্রুত উপরে উঠতে লাগল। তারপর একটা কালো হাত কুয়োর মুখের উপর উঠল। হাতটা মানুষের মতো ছিল না, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সিয়াম চিৎকার দিয়ে দৌড় দিল। বাকি সবাইও পালাতে শুরু করল। কিন্তু রাফি হঠাৎ থেমে গেল, কারণ সে শুনল তার মায়ের গলা তাকে ডাকছে, রাফি, এইদিকে আয়। সে অবাক হয়ে পিছনে তাকাল। কুয়োর পাশে তার মা দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা। কিন্তু সমস্যা হল, তার মা তো তখন বাসায়। রাফির বুক ঠান্ডা হয়ে গেল। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। আর তখন রাফি দেখল ওটার মুখে কোনো চোখ নেই, শুধু অন্ধকার। তারপর ওটা অস্বাভাবিকভাবে হাসতে শুরু করল, হি 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 হি। রাফি দৌড় দিতে গেল, কিন্তু তার পা নড়ছিল না। মনে হচ্ছিল কেউ নিচ থেকে ধরে রেখেছে। হঠাৎ কুয়োর ভিতর থেকে শত মানুষের ফিসফিসানি শোনা গেল, নামো নামো নামো। চারপাশের গাছগুলো কাঁপতে লাগল। মসজিদের মাইকে হঠাৎ নিজে নিজে আজানের শব্দ ভেসে উঠল। আর সেই মুহূর্তেই সব শব্দ থেমে গেল। রাফি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে মসজিদের পিছনে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার শরীরে অদ্ভুত কালো দাগ ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, রাফির মোবাইলের ভিডিওতে শেষ 5 সেকেন্ডে স্পষ্ট দেখা গিয়েছিল কুয়োর ভিতর থেকে একটা লম্বা কালো ছায়া উঠে এসে ক্যামেরার খুব কাছে ফিস করে বলছে, আবার আসিস। ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটা ছোট গ্রাম।
গ্রামটা সাধারণ হলেও একটা বাড়িকে সবাই এড়িয়ে চলত। বাড়িটার মালিক ছিল করিম উদ্দিন। লোকটা খুব চুপচাপ ছিল, কারো সঙ্গে তেমন কথা বলতো না। কিন্তু হঠাৎ করেই কয়েক বছরের মধ্যে সে অনেক ধনী হয়ে যায়। গ্রামের মানুষ বলতো করিম নাকি কালো জাদু করে। কেউ বলতো সে রাতে কবরস্থানে যায়, কেউ বলতো তার ঘর থেকে অদ্ভুত মন্ত্র পড়ার শব্দ আসে। কিন্তু এসবের কোনো প্রমাণ ছিল না। এই গ্রামেরই কলেজ পড়ুয়া ছেলে ছিল রাকিব। রাকিব এসব বিশ্বাস করত না। সে সব সময় বলতো মানুষ ভয় পাইলে সবকিছুতেই জাদু দেখে। একদিন রাতে রাকিবের বন্ধু সাগর তাকে একটা কথা বলল, করিম উদ্দিন নাকি কয়েকদিন ধরে গ্রামের কবরস্থানে গভীর রাতে যাচ্ছে, আর তার হাতে সবসময় একটা কালো ব্যাগ থাকে। রাকিব ঠিক করল সে সত্যিটা দেখবে। সেদিন রাত 12টার পর রাকিব আর সাগর চুপচাপ কবরস্থানের কাছে লুকিয়ে রইল। চারপাশে কুয়াশা ছিল, পুরো জায়গাটা অস্বাভাবিক শান্ত। হঠাৎ দূরে একটা লণ্ঠনের আলো দেখা গেল। করিম উদ্দিন ধীরে ধীরে কবরস্থানের ভিতরে ঢুকছে। তার হাতে সত্যিই একটা কালো ব্যাগ। সে একটা পুরনো কবরের সামনে গিয়ে বসে পড়ল। তারপর ব্যাগ থেকে কিছু জিনিস বের করল। একটা কালো মুরগি, কিছু লাল কাপড় আর ছোট ছোট তাবিজ। রাকিবের বুক ধড়ফড় করতে লাগল। করিম মাটিতে একটা গোল চিহ্ন আঁকল। তারপর খুব অদ্ভুত ভাষায় কিছু পড়তে শুরু করল। ভাষাটা আরবি না, বাংলাও না। শুনলে মনে হচ্ছিল কয়েকজন মানুষ একসাথে ফিসিস করছে। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। সাগর ভয় পেয়ে বলল, দোস্ত চল যাই। কিন্তু রাকিব তখনও তাকিয়ে আছে। ঠিক তখনই কবরের পাশের মাটি নিজে নিজে নড়তে শুরু করল। ধীরে ধীরে, মনে হচ্ছিল ভিতর থেকে কেউ ঠেলছে। সাগর কাঁপা গলায় বলল, এটা কি? হঠাৎ করিম জোরে চিৎকার দিল, যা চাইছি তা দে। তারপর কবরের মাটি ফেটে একটা কালো হাত বের হল। মানুষের হাত না, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। করিম তখন একটা তাবিজ ওই হাতের দিকে বাড়িয়ে দিল। আর সেই মুহূর্তে চারপাশের সব কুকুর একসাথে চিৎকার শুরু করল। বাতাস এত জোরে বইতে লাগল যে গাছগুলো কাঁপছিল। হঠাৎ করিম ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাকিবদের দিকে তাকাল। অন্ধকারেও বোঝা যাচ্ছিল লোকটা হাসছে। সে কিভাবে বুঝল ওরা সেখানে আছে? সাগর ভয় পেয়ে দৌড় দিল। রাকিবও পিছনে দৌড়াতে শুরু করল। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বুঝল সাগরের শব্দ নেই। সে পিছনে তাকাল, সাগর নেই, চারপাশ শুধু কুয়াশা। ঠিক তখনই তার কানের কাছে কেউ খুব আস্তে বলল, পিছনে তাকাস না। রাকিব জমে গেল, কারণ গলাটা সাগরের। কিন্তু সাগর তো সামনে ছিল। তারপর সে অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, বরফের মতো ঠান্ডা। রাকিব ধীরে ধীরে পিছনে তাকাল আর দেখল করিম তার একদম পিছনে দাঁড়িয়ে। কিন্তু তার চোখ পুরো কালো, একদম কালো, কোনো সাদা অংশ নেই। তার হাতে সেই তাবিজ, আর তাবিজটা নিজে নিজে নড়ছে। করিম ফিসফিস করে বলল, দেখে ফেলছিস, এখন তোরে ছাড়বে না। হঠাৎ রাকিবের মাথা ঘুরতে শুরু করল। চারপাশের শব্দ বদলে গেল। মনে হচ্ছিল শত মানুষ একসাথে কান্না করছে। তারপর সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে কবরস্থানের পাশে পড়ে থাকতে দেখে। তার গলায় একটা কালো দাগ ছিল, ঠিক যেন কেউ শক্ত করে কিছু পেঁচিয়ে ধরেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল রাকিবের পকেটে একটা তাবিজ পাওয়া যায়, কালো কাপড়ে মোড়ানো। কেউ জানত না সেটা সেখানে কিভাবে এলো। গ্রামের এক বৃদ্ধ হুজুর তাবিজটা দেখে ভয় পেয়ে বলেছিলেন, এটা মানুষের জন্য বানানো না। তারপর থেকে রাকিব নাকি মাঝরাতে ঘুম থেকে উঠে একই কথা বলতো, ওরা এখনো কবরের নিচে আছে।